এটি ছিল একটি সাজানো তাসের ঘর, যার প্রতিটি চাল অত্যন্ত সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে। এই একটিমাত্র কাগজ দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভয়াবহ ঝড়ের জন্ম দিয়েছে, যার ঝাপটা রিক্টার স্কেলে মাপা অসম্ভব। প্রজ্ঞাপনের মূল কথা, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার সাংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। কিন্তু এখানেই দানা বাঁধছে আসল রহস্য। সবচেয়ে সংবেদনশীল এবং ক্ষমতাধর দপ্তরগুলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলোর সাংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল ভার ন্যস্ত করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। প্রশ্ন জাগে, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি সদিচ্ছা থেকে, নাকি পর্দার আড়ালের ষড়যন্ত্র সফল করার কোনো প্রাথমিক ধাপ? খবরটি চাউর হতেই চারদিকে কানাঘুষা আর গুঞ্জন। প্রশ্ন উঠছে তীব্রভাবে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সার্বভৌম সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকবেন কেন? এই অনুপস্থিতি শব্দটির গভীর অর্থ আসলে কি? সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনির তীক্ষ্ণ পর্যবেক্ষণ যেন কোটি মানুষের মনের সংশয়কেই ভাষা দিয়েছে। তিনি বিস্ময় আর ক্ষোভ মেশানো কণ্ঠে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার্স অ্যাবসেন্স? বাংলাদেশের সাংসদীয় ইতিহাসে কোনোদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এভাবে অনুপস্থিত থাকেননি। তার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়নি। অথচ নতুন এই সরকার এসব কি শুরু করেছে? রনি সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা পুরানো প্রবাদ আওড়েছেন, আয়রন রনি এত ভালো, কিন্তু ভালো নারী নগে। এই লোকজ প্রবাদের আড়ালেই কি লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সমীকরণ বদলানোর এক সংকেত? রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে নিছক প্রশাসনিক আদেশ হিসেবে দেখছেন না। তাদের দৃষ্টিতে বর্তমান সরকারের ভেতরে সালাউদ্দিন আহমেদ মূলত একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই এর অকাট্য প্রমাণ মিলবে। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে শেষ কথা বলছেন তিনিই। এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এত বড় আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র এখতিয়ারভুক্ত বিষয়, সেখানেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। দর্শক, ক্ষমতার এই জটিল অঙ্ক এবং পর্দার আড়ালের অন্ধকার কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদের টিম দিনরাত কাজ করে যাচ্ছে। এই ইনভেস্টিগেটিভ ডকুড্রামার পরবর্তী অংশে আমরা ফাঁস করব কিভাবে একজন মন্ত্রীর হাতে রাষ্ট্রের সমস্ত কলকাঠি চলে যাচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্যগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। সত্য উন্মোচনের এই লড়াইয়ে আপনারাই আমাদের শক্তি। এমনকি নবনির্বাচিত সংসদ দখল রয়েছে। কিন্তু দর্শক, আজ সবচেয়ে বড় এবং ভয়ের প্রশ্নটি হল, তার এই অসামান্য মেধা, প্রশাসনিক দক্ষতা এবং বর্তমান এই অসীম ক্ষমতা তিনি আসলে কার পক্ষে ব্যবহার করছেন? তিনি কি জনগণের পক্ষে কাজ করছেন, নাকি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে সিস্টেমকে ম্যানিপুলেট করছেন? এই প্রশ্নটি আরও জোরালোভাবে সামনে এসেছে গণভোট ইস্যুটিতে তার সাম্প্রতিক ভূমিকার কারণে। যে জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে, সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মারপেচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, তাতে তার মেধার প্রয়োগ নিয়ে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের অধিকার আর সংবাদপত্রের স্বাধীনতাকে পিষ্ট করছে। একজন সাবেক আমলা এবং ঝানু রাজনীতিবিদ হিসেবে সালাউদ্দিন আহমেদ হয়তো ভালো করেই জানেন রাষ্ট্রের কলকাঠি কিভাবে নাড়তে হয়। কিন্তু ৫ই অগাস্টের সেই রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে, যেখানে হাজারো প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে স্রেফ বৈষম্য আর স্বৈরাচারের অবসানের জন্য, সেখানে ৭০% ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে, সেটা কি তিনি বা তার দল ভুলে যাচ্ছেন? তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়াই যথেষ্ট। একটু ভেবে দেখুন, এই তো কিছুদিন আগের কথা, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছিল, তখন কিন্তু দেশে কাউকে তার চাকরি হারাতে হয়নি, কাউকে অন্ধকার প্রকোষ্ঠে যেতে হয়নি। কিন্তু আজ এই তথাকথিত মুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বেলায় আমরা যা দেখছি তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং চরম লজ্জাজনক।
নিজের ব্যক্তিগত কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি স্রেফ একটি অশালীন নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো অজুহাতে প্রথম আলোর মতো দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। সাংবাদিকতার ইতিহাসে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এটি কি কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ছিল, নাকি এটি ছিল কেবল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার একটি মাধ্যম? এখানেই কিন্তু এই পর্দার আড়ালের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতার দম্ভ কতটা অন্ধ হতে পারে তার আরেকটি নগ্ন প্রমাণ আমাদের সামনে আসে সোশ্যাল মিডিয়ার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ভাবুন তো, আপনি ফেসবুকে একটি ইভেন্ট দেখলেন যা কেবল একটি ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচার। আপনি কৌতূহলবশত সেখানে গোয়িং অপশনে একটি ক্লিক করলেন, আর এই সামান্য কারণেই আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। ঠিক এটাই ঘটেছে বেসরকারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তার সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ব্যঙ্গচিত্র সম্বলিত ইভেন্টে অংশ নেওয়ার মহা অপরাধে তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন পাশবিক অপব্যবহার, এটি কি স্রেফ বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটি একটি সাজানো নীল নকশা যার লক্ষ্য হলো পুরো জাতির মুখে কুলু পেটে দেওয়া? অনেকেই প্রশ্ন করেন, এই যে ক্ষমতার নগ্ন প্রদর্শন, এটা কি বর্তমান রাজনৈতিক দলটির জন্য নতুন কোনো বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আজ থেকে প্রায় ১৬ বছর আগে ২০১০ সালের একটি ঘটনার কথা স্মরণ করলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখন ক্ষমতায় ছিল অন্য দল, কিন্তু আচরণের কোনো পরিবর্তন কি আমরা দেখেছিলাম? ১৬ বছর আগে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তৎকালীন সরকারের চরম দলীয়করণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন সাধারণ সচেতন নাগরিক একটি কমেন্ট করেছিলেন, যা আজকের ২০২৬ সালে এসেও এদেশের রাজনীতির জন্য এক অমোঘ এবং নির্মম সত্য। সেই নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, মানে ঠিক আওয়ামী লীগের মতোই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে, এই আর কি। ১৫ বছর আগের সেই একটি সাধারণ কমেন্ট যেন পুরো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর সোজা মানে দাঁড়াচ্ছে, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার এই অসুখ অনেক পুরানো। বিএনপি অতীতেও একই পথে হেঁটেছিল, এবং আজ ক্ষমতায় এসে তারা পুনরায় প্রমাণ করছে যে তারা সেই একই বৃত্তে বন্দী। পার্থক্য শুধু মাত্রায়। অতীতে হয়তো তারা একটু কম ভয়াবহ ছিল, আর এখন নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতার এই তাসের ঘর কি তবে এভাবেই টিকে থাকবে? এটাই হলো এদেশের রাজনীতির সবচেয়ে নগ্ন এবং হতাশাজনক বাস্তবতা। ক্ষমতার এই গোলকধাঁধায় পা দিয়ে প্রতিটি রাজনৈতিক দল যেন একই মুদ্রার এপিছোপিট হয়ে যায়। আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে একটি নির্মম সত্যই একটি ইভেন্ট দেখলেন যা কেবল একটি ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচার। আপনি কৌতূহলবশত সেখানে গোয়িং অপশনে একটি ক্লিক করলেন, আর এই সামান্য কারণেই আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। ঠিক এটাই ঘটেছে বেসরকারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তার সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ব্যঙ্গচিত্র সম্বলিত ইভেন্টে অংশ নেওয়ার মহা অপরাধে তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন পাশবিক অপব্যবহার, এটি কি স্রেফ বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটি একটি সাজানো নীল নকশা যার লক্ষ্য হলো পুরো জাতির মুখে কুলু পেটে দেওয়া? অনেকেই প্রশ্ন করেন, এই যে ক্ষমতার নগ্ন প্রদর্শন, এটা কি বর্তমান রাজনৈতিক দলটির জন্য নতুন কোনো বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আজ থেকে প্রায় ১৬ বছর আগে ২০১০ সালের একটি ঘটনার কথা স্মরণ করলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখন ক্ষমতায় ছিল অন্য দল, কিন্তু আচরণের কোনো পরিবর্তন কি আমরা দেখেছিলাম? ১৬ বছর আগে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তৎকালীন সরকারের চরম দলীয়করণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন সাধারণ সচেতন নাগরিক একটি কমেন্ট করেছিলেন, যা আজকের ২০২৬ সালে এসেও এদেশের রাজনীতির জন্য এক অমোঘ এবং নির্মম সত্য। সেই নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, মানে ঠিক আওয়ামী লীগের মতোই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে, এই আর কি। ১৫ বছর আগের সেই একটি সাধারণ কমেন্ট যেন পুরো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর সোজা মানে দাঁড়াচ্ছে, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার এই অসুখ অনেক পুরানো। বিএনপি অতীতেও একই পথে হেঁটেছিল, এবং আজ ক্ষমতায় এসে তারা পুনরায় প্রমাণ করছে। আহমেদ তখন বিএনপির একজন নেতা, তাকে পাওয়া গেল ইন্ডিয়াতে, এবং এটাকে আওয়ামী লীগের গুম খুন এবং ইনফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে এক করে ফেলা হলো। কিন্তু বাস্তবে কি ঘটলো বাংলাদেশে, সেটা আমরা আজও জানি না। সালাউদ্দিন আহমেদ নিজে মুখ খোলে নাই, এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয়নি।
হয়তো হবেও না। কিন্তু বাস্তবে যে ডেটাগুলো আছে সামনে সেটা হচ্ছে এরকম যে মে মাসের 11 তারিখ, এই মে মাসের 11 তারিখে তাকে সশরীরে ইন্ডিয়ার শিলংয়ে খুঁজে পাওয়া যায় এবং এই 11 তারিখ থেকে 5ই জুন পর্যন্ত কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা জিনিস ছিল খুবই কমন একটা ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে পুরো সময়টাই সে হসপিটালে ছিল। তাহলে 11 তারিখে তাকে খুঁজে পাওয়া গেল। এরপরে হি ওয়াজ কন্টিনিউয়াসলি ইন মেডিকেল ফ্যাসিলিটিস, ফার্স্ট এ মেন্টাল হসপিটাল, দেন এ সিভিল হসপিটাল, দেন নেইগ্রিমস জিনিসটা কি আমি ঠিক জানি না, এটা মনে হয় কোন একটা রিসোর্ট যেখানে সে ছিল, পরে ওখানেই তাকে উঠানো হয়েছে। কিন্তু যে গল্পগুলো আছে এর পাশে সেটা একটু অন্যরকমের। সেটা হচ্ছে bail granted within 25 days. He received bail on June 5, just 25 days after his arrest. কিন্তু একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাকে কিন্তু রয়্যাল গেস্টের মতো ট্রিট করা হয়েছে। কেন? why this matters, why the word royal guest important here? কারণটা হচ্ছে যেটা বাস্তবে ঘটেছে সেটাকে রয়্যাল গেস্টই বলা যায়। তাহলে হেল্ড ইন পুলিশ লক আপ অর জেল, এটা ছিল অ্যারেস্টের পরের ঘটনা হওয়ার কথা, সেটা হয়নি, কিন্তু এটার পরিবর্তে হয়েছে হেল্ড ইন হসপিটাল ওয়ানলি। এবং ট্রিটেড অ্যাট নাইগ্রিমস এ প্রিমিয়ার মেডিকেল ইনস্টিটিউট, যেটা পরে আবার নেওয়া হয়েছে। প্রথমে একটা মেন্টাল হোম, সেখান থেকে জেনারেল হসপিটাল সরকারি, সেখান থেকে নেইগ্রিমস একটা স্পেশালাইজড হয়তো ফ্যাসিলিটি সেখানে আছে। এবং এরপরে তাকে যেভাবে আমরা জানতাম সেটা হচ্ছে সে জেলে আছে, কিন্তু বাস্তবে সে একদিনের জন্য জেলে যায়নি। তাহলে মে 11 ফাউন্ড ওয়ান্ডারিং অ্যান্ড সেন্ট টু মেডিকেল হসপিটাল, যেহেতু সে ভারসাম্যহীন অবস্থায় ছিল। মে 12 ফর্মালি অ্যারেস্টেড বাট সেন্ট টু এ সিভিল হসপিটাল। মে 20 শিফটেড টু নেইগ্রিমস ফর বেটার ট্রিটমেন্ট। মে 27 কোর্ট অর্ডার্স 14 days judicial custody. Still he remained in hospital, and June 5 bail granted. He was never produced in court from a jail. He was always brought from a hospital bed. If he was truly abducted by hostile forces, by any group of Bangladesh government or by Indian intelligence, then how could he be treated like a royal guest of India? আইনগতভাবে তারা যেটা করেছে এটাই তাদের আইন, কিন্তু তারা কজন বাংলাদেশি যারা বর্ডার ক্রস করে যায় ভ্যালিড কোনো পেপার ছাড়া, তাদেরকে এইভাবে রয়্যাল ট্রিটমেন্ট দেয়। এই গল্পটা আমি জানতাম না, বাংলাদেশে এই গল্পটা আলোচনা হয় না। কোনো একজন ইন্ডিয়ান সাংবাদিক ইন্ডিয়া জড়িত থাকার বাংলাদেশের অ্যাবডাকশনের সাথে এটা বলেছে ইন্ডিয়াকে আপনারা এত দোষ দেন, কিন্তু এই সালাউদ্দিন আহমেদের সাথে ইন্ডিয়া যে ব্যবহার করেছে সেই ব্যবহার বাংলাদেশ কখনো করতো? কথাটা শোনার পরে আমার মাথার মধ্যে স্ট্রাইক করে, তখন ব্যাপারটা আমার মাথায় রয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, ওয়াই ডিড ইন্ডিয়ান অথরিটিজ ট্রিট হিম উইথ সাচ এক্সট্রাঅর্ডিনারি মেডিকেল কেয়ার অ্যান্ড গ্রান্ট হিম বেইল ইন জাস্ট 25 days? এবং সেই বেইলটাও ছিল হসপিটাল থেকে বেইল, হসপিটালেই থাকা, হসপিটাল থেকে বেইল। কিভাবে এটা সম্ভব হলো? সেই উত্তর, সুতরাং দিস প্যাটার্ন ইজ কনসিস্টেন্ট উইথ প্রোটেক্টেড কাস্টডি অর ম্যানেজড এক্সাইল, premier medical treatment from day one, no prison time whatsoever, rapid bail with minimal restrictions, 8 years of comfortable residence in Shillong with family visits. শুধু ফ্যামিলি না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিজিট। এরপরে সে 6ই আগস্ট সম্ভবত বাংলাদেশে চলে আসে, জাস্ট আফটার 1 day। তাহলে এই 8টা বছর সে ইন্ডিয়াতে কি করেছে? কারা তাকে এই রয়্যাল ট্রিটমেন্ট দিল? কেন দিল? যদি হাসিনা সরকারই তাকে অ্যাবডাক্ট করবে তাহলে তার এত খাতির যত্ন কেন করা হলো? এটা কি ভবিষ্যতের জন্য? সেই প্রশ্ন যত দিন যাবে তত আরো সামনে আসবে।